ওয়েলকাম ফ্রেন্ডস, এই ক্লাসে আমরা অন কিলিং এ ট্রি নামক যে কবিতাটি রয়েছে আমাদের ক্লাস 12 এর সিলেবাসে সেইটি নিয়ে আলোচনা করব। এর প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা বাংলায় আলোচনা করব এবং সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমেই আমরা এই টাইটেলটার দিকে তাকাবো। এই টাইটেলটা কি না, তো অন কিলিং এ ট্রি, অর্থাৎ একটি গাছকে কেটে ফেলার উপরে। অর্থাৎ এই কবিতায় কবি একটি গাছকে কেটে ফেলার উপরে কয়েকটি কথা আমাদের বলেছেন। এবং এই কবিতার যিনি কবি বা পোয়েট তিনি হলেন জিভ প্যাটেল। তোমরা এই স্পেলিং গুলো ভালো করে দেখে রাখবে, কারণ এমসিকিউ এ অনেক সময়তে কিন্তু স্পেলিং পাল্টে পাল্টেও কিন্তু দিয়ে দেয়। জিভ প্যাটেল সম্পর্কে কয়েকটি কথা এখানে আমাদের বলা হয়েছে আমাদের টেক্সট বইয়ে। তারপরে এই যে পোয়েমটা আমরা পড়তে যাচ্ছি অন কিলিং এ ট্রি, তার সম্পর্কে একটু শর্ট ইন্ট্রোডাকশন দিয়েছে। এটাও কিন্তু আমরা একটু খুব শর্ট মানে খুব সংক্ষেপে জেনে নেবো, কারণ আমাদের যে এমসিকিউ গুলো থাকছে সেখানে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়ে যায়। তো দেখো, জিভ প্যাটেল 1940, অর্থাৎ জিভ প্যাটেল তিনি জন্মগ্রহণ করেছিলেন 1940 সালে, অর্থাৎ তিনি এখনো বেঁচে আছেন সৌভাগ্যক্রমে। তাই এখানে দেখো তার মানে মৃত্যু তারিখটা দেওয়া নেই। তো ইজ এ রিনন্ড ইন্ডিয়ান পোয়েট, তা তিনি হলেন একজন বিখ্যাত মানে ভারতীয় কবি। তিনি ভারতীয় কিন্তু, হ্যাঁ। অ্যান্ড কি শুধু কবি নয়, প্লেরাইট, প্লেরাইট মানে নাট্যকর, অর্থাৎ যিনি নাটক লেখেন। অ্যান্ড পেন্টার, এবং পেন্টার, পেন্টার মানে যিনি ছবি আঁকেন। তাহলে তিনি একাধারে ছিলেন কি পোয়েট, প্লেরাইট অ্যান্ড পেন্টার। এই তিনটে কাজ কিন্তু তিনি একসঙ্গে করতেন। ইন হিজ পোয়েট্রি, তার কবিতায় প্যাটেল ইউজেস এ সিঙ্কোপ্যাটেড রিদম, অর্থাৎ জিভ প্যাটেল তার কবিতায় ব্যবহার করেন সিঙ্কোপ্যাটেড রিদম। এই সিঙ্কোপ্যাটেড রিদম হলো এক বিশেষ ধরনের কৌশল যেখানে অক্ষরকে বাদ দিয়ে কোনো শব্দকে ছোট করে বলা হয়। এবার দেখো, হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিডে স্পিচ ইন হিজ পোয়েট্রি। তিনি তার কবিতার মধ্যে প্রতিদিনের যে স্পিচ, অর্থাৎ জনগণ প্রতিদিন যে সমস্ত কথাগুলো বা ভাষাগুলো ব্যবহার করে সেইগুলো তিনি ব্যবহার করছেন, বা তার একটা ফ্লেভার বা একটা সুগন্ধ আনার তিনি চেষ্টা করেছেন। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস আর, তার কয়েকটি বিখ্যাত কাজ হলো, অর্থাৎ তিনি যে সমস্ত গ্রন্থগুলো রচনা করেছেন তার মধ্যে বিখ্যাত কয়েকটি গ্রন্থ, অর্থাৎ এখানে দেখো তিনটি গ্রন্থের নাম দেওয়া রয়েছে, চারটি গ্রন্থের নাম দেওয়া রয়েছে। প্রথমে দেখো রয়েছে মিরর্ড, তারপরে রয়েছে মিররিং, আর ব্যাকেটে দেখো সাল দেওয়া রয়েছে 1991, অর্থাৎ এই 1991-এ এই মিররিং নামক এই গ্রন্থটি প্রকাশিত হয়। তারপরে 3 নম্বরে রয়েছে যে হাউ ডু ইউ উইথ স্ট্যান্ড, এটা রয়েছে। তারপরে লাস্টে রয়েছে বডি, এটা প্রকাশিত হয়েছে 1976-এ। তাহলে তার চারটি নোটেবল ওয়ার্কস বা বিখ্যাত গ্রন্থের নাম এখানে দেওয়া রয়েছে। এবারে আমরা এই পোয়েম সম্পর্কে একটু জেনে নেবো, অর্থাৎ অন কিলিং এ ট্রি নামক যে পোয়েম আমরা পড়তে যাচ্ছি তার সম্পর্কে এখানে কয়েকটি কথা বলা আছে। দেখো, দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম, এই কবিতাটা হলো সেই হার্ম সম্পর্কে। হার্ম মানে ক্ষতি, ডান টু দ্য এনভায়রনমেন্ট, যে ক্ষতিটা প্রকৃতির প্রতি করা হয়, বাই হিউম্যান বিংস, মানুষের দ্বারা, মানব জাতির দ্বারা। তাহলে সহজ করে বলতে গেলে মানব জাতি প্রকৃতির প্রতি যে ক্ষতি করে থাকে তার উপরেই কিন্তু এই কবিতাটি। ইন এ ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আইরনি, একটি ব্যঙ্গ বিদ্রুপের ভয়েসে মানে কণ্ঠে, দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স, কবি বলেন মানুষের ভায়োলেন্সের কথা, ভায়োলেন্স মানে হিংস্রতা, অ্যান্ড ইম্পেশেন্স এবং অধৈর্যের কথা, টুয়ার্ডস নেচার, প্রকৃতির প্রতি। অর্থাৎ একসঙ্গে বলতে গেলে প্রকৃতির প্রতি মানুষের যে হিংস্রতা এবং অধৈর্য, সেই বিষয়টিকে কবি ব্যঙ্গ বিদ্রুপের ছলে এখানে বলেছেন। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, তোমরা আন্ডারলাইন করে রাখবে যে এই কবিতাটি ফ্রি ভার্সে লেখা, অর্থাৎ মুক্ত ছন্দে লেখা। অনেক সময় কিন্তু এমসিকিউতে দেওয়া থাকে যে এই কবিতাটি কোন ছন্দে লেখা হয়েছে। তো এই হলো ইন্ট্রোডাকশন। এবার আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে কিন্তু এগুলো আমরা পড়ার চেষ্টা করব। তো ফার্স্ট সেন্টেন্সটা ফলো করো। বলছে যে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটি গাছকে কিল করতে বা হত্যা করতে অনেক সময় লাগে। ইট টেক্স মাচ টাইম, অনেক সময় লাগে। কি করতে সময় লাগে? টু কিল, কিল করতে বা হত্যা করতে। কাকে? এ ট্রি, একটি গাছকে। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, নাইফের অর্থাৎ ছুরি, ছুরির একটা সামান্য খোঁচা উইল ডু ইট, এটা করতে পারবে না। অর্থাৎ এটা কবিতার লাইনের জন্য এই লাইনটা তোমাদের কেমন লাগছে এটাকে তোমরা যদি এইভাবে পড়ো যে এ সিম্পল জ্যাব অফ এ নাইফ উইল নট ডু ইট, অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে নিই তাহলে বাংলা মানেটা হবে এরকম যে সামান্য একটা ছুরির খোঁচায় এই কাজটা করা যাবে না, মানে ছুরির খোঁচা দিয়ে কিন্তু একটা গাছকে হত্যা করা যাবে না। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তারপরে সেন্টেন্সটা দেখো, ইট হ্যাজ গ্রোন স্লোলি, ইট হ্যাজ গ্রোন, এটা বড় হয়ে উঠেছে, মানে গাছটি, গাছটি বড় হয়ে উঠেছে কেমন ভাবে? স্লোলি, ধীরে ধীরে। কেমন ভাবে বড় হয়েছে? না তো কনজিউমিং দ্য আর্থ, পৃথিবীকে কনজিউম করে, কনজিউম মানে
ক্ষয় করা, শোষণ করা, গ্রহণ করা, অর্থাৎ মৃত্তিকা থেকে বা মাটি থেকে পুষ্টিরস কনজিউমিং করে, শোষণ করে বা মৃত্তিকাকে ক্ষয় করে সে বড় হয়ে উঠেছে। আর কি হয়েছে, রাইজিং আউট অফ ইট, অর্থাৎ এই মৃত্তিকা থেকে বা মাটি থেকে উঠে এসেছে, অর্থাৎ উদ্ভিদের ধর্মই হলো তাই যে তারা মৃত্তিকা থেকে উঠে আসে। তারপরে কি হয়েছে, ফিডিং আপন ইটস ক্রাস্ট, এবং এর যে ক্রাস্ট রয়েছে, ক্রাস্ট মানে ভূত্বক, পৃথিবীর উপরি বিভাগের যে মৃত্তিকা বা ঝুরঝুরে একটা বা আলগা অবস্থা বা মাটি, সেটাকে বলা হয় ক্রাস্ট। তা সেই ক্রাস্ট থেকে ফিডিং করে, ফিডিং মানে পুষ্টিরস গ্রহণ করে এই গাছটি উঠে এসেছে এবং তারপরে ধীরে ধীরে এটা বড় হয়ে উঠেছে। তারপরে কি করেছে, অ্যাবজর্বিং, শোষণ করিয়া মানে শোষণ করেছে, মানে শুষে নিয়েছে বা গ্রহণ করেছে, ইয়ার্স বছরের পর বছর ধরে, মানে একটা গাছ বছরের পর বছর ধরে শোষণ করেছে। কাকে শোষণ করেছে, সানলাইট, এয়ার, ওয়াটার, সূর্যের আলোকে, বাতাসকে এবং ওয়াটারকে। অর্থাৎ বছরের পর বছর ধরে একটা গাছ কিন্তু সূর্যের আলো এবং বাতাস এবং জল এগুলোকে শোষণ করে সে তার খাদ্য তৈরি করে সে কিন্তু ধীরে ধীরে বড় হয়ে ওঠে। তারপরে কি দেখো, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, এবং তার সেই কুষ্ঠ রোগগ্রস্ত হাইড থেকে, হাইড মানে হলো স্কিন বা চামড়া, স্প্রাউটিং লিভস, পাতা গজিয়ে উঠেছে। তাহলে তোমরা এখানে ছবিটিতে দেখো যে একটা মানুষের যখন কুষ্ঠ হয় তখন তার ছাল চামড়াগুলো, স্কিনটা একেবারে খসখসে রুক্ষ এবং একটা দেখতে একটা বিচ্ছিরি টাইপের হয়ে যায়। তেমনি একটা গাছেরও কিন্তু যে বাকল বা ছাল বলি আমরা যেটাকে, বা গাছের যেটা স্কিন, সেটাও কিন্তু বেশ মানে রুক্ষ শুষ্ক একটা খসখসে টাইপের হয়, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তা সেখান থেকে কিন্তু পাতা স্প্রাউটিং করে, স্প্রাউটিং মানে যেটাকে আমরা বলি বেরিয়ে আসা বা গজিয়ে ওঠা, বা সেখান থেকে অঙ্কুরোদ্গম করা, মানে মানে নতুন করে পাতা জন্মানো। তারপরে কি হয় দেখো, সো সেই কারণে হ্যাক অ্যান্ড চপ, সেই কারণে তুমি হ্যাকই করো আর চপই করো। এই হ্যাক মানে হলো কাটা, আর চপ মানে হলো কুচি কুচি করা, মানে কেটে কুচি কুচি করা। তাই বলছে যে তুমি একটা গাছকে কাটো বা তাকে কুচি কুচি করো, মানে কেটে কুচি কুচি করো। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু শুধুমাত্র এটাতেই এটা হবে না। অর্থাৎ শুধুমাত্র তুমি যদি একটা গাছকে কাটো এবং তাকে কুচি কুচি করো তাহলেই কিন্তু এটা হবে না, অর্থাৎ গাছটাকে মেরে ফেলা যাবে না। তাহলে গাছকে কাটো আর তাকে কুচি কুচি করো, তাকে কিন্তু মেরে ফেলা যাবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, বেশি ব্যথাও এটা দিতে পারবে না। অর্থাৎ তুমি গাছকে যদি কাটো এবং তাকে যদি কুচি কুচি করো তাহলে কিন্তু গাছ খুব একটা বেশি ব্যথা পাবে না, এটা কবি বলছেন। তারপর কি হবে দেখো, দ্য ব্লিডিং বার্ক উইল হিল, তার যে ব্লিডিং বার্ক, ব্লিডিং মানে রক্ত ঝরা, বার্ক মানে ছাল চামড়া, সেটা আবার হিল করবে। অর্থাৎ এখানে গাছকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে, অর্থাৎ ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। একটা মানুষের সঙ্গে গাছকে তুলনা করা হয়েছে। মানুষের যেমন রক্ত ঝরে, তেমনি একটা গাছকে আঘাত করলে বা কাটলে কিন্তু তার ভিতর থেকে যে তার আঠাটা ঝরবে সেটাকে বলছে এখানে রক্ত। তো বলছে যে সেই গাছের যে ব্লিডিং বার্ক মানে সেই আঠা ঝরা যে চামড়াটা, সেটা আবার কি করবে, হিল করবে, মানে আবার সেরে উঠবে। হিল মানে সারা। তাহলে কি হবে, যে গাছকে তুমি যদি আঘাত করো বা কাটো তাহলে তার যে সেই ক্ষত চিহ্নগুলো, সেই রক্ত ঝরা ছাল চামড়াগুলো, সেই বার্কটা, বার্ক মানে সেই ছাল চামড়াগুলো, গাছের ছালটা উইল হিল, আবার সেটা কিন্তু হিল করবে, মানে সেরে উঠবে। এইবারে আমরা পরের লাইনগুলো দেখে নিই। তারপর দেখো, অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং মাটির কাছাকাছি অংশ থেকে, অর্থাৎ একটা গাছকে যদি আমরা কেটে ফেলি, তো এই যে একটা অবশিষ্ট অংশ তোমরা দেখতে পাচ্ছ পিকচারে, তো এরকম একটা অবশিষ্ট অংশ যেটা থাকবে মাটির কাছাকাছি। তো দেখো বলছে যে অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং মাটির একদম কাছাকাছি অংশ থেকে উইল রাইজ, মানে আবার রাইজ করবে, মানে উঠে আসবে। কার্ল্ড, কার্ল্ড মানে কোঁকড়ানো, গ্রিন সবুজ রঙের টুইগ, টুইগ মানে কচি কচি পাতা। অর্থাৎ কোন একটা গাছে যখন পাতাগুলো বের হয় তখন দেখবে সেগুলো কুঁকড়ে সবুজ হয়ে একবারে জড়া মানে জড়িয়ে জড়িয়ে বা একবার কোঁকড়া হয়ে বেরিয়ে আসে, সেইগুলোকে বলা হয় টুইগ। অর্থাৎ টুইগ মানে তোমরা এখানে বলতে পারো গাছের কচি কচি ডালপালা বা গাছের মুকুল যেটাকে আমরা বলি। তো সেটা আবার মাটির কাছাকাছি অংশ থেকে বেরিয়ে আসবে, যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। মিনিয়েচার ব, এবং সেই ক্ষুদ্র ক্ষুদ্র বাগুলি, বা মানে হলো গাছের ডাল, আর মিনিয়েচার মানে হলো ভেরি স্মল, খুবই ছোট ছোট। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই যে খুবই ছোট্ট ছোট্ট যে বাউ গুলো রয়েছে বা খুবই ছোট্ট ছোট্ট যে গাছের ডালগুলো রয়েছে, সেগুলো কি হবে, হুইচ ইফ আনচেক,
যদি সেগুলোকে আনচেক অবস্থায় রাখা হয়, আনচেক মানে বাধা মুক্ত অবস্থায় বা বাধাহীন অবস্থায়, চেকড মানে বাধা দেওয়া আর আনচেকড মানে বাধা না দেওয়া। তাহলে গাছের যে ডালপালাগুলো যেগুলো মাটির কাছাকাছি অংশ থেকে আবার গজিয়ে উঠেছে, সেইগুলোকে যদি আনচেকড অবস্থায় রাখা হয় মানে বাধা দেওয়া না হয়, অর্থাৎ যদি কেউ ওগুলোকে ভেঙে না দেয়, যদি কোনো পশু পাখি সেগুলো খেয়ে না ফেলে, তাহলে কি হবে, সেগুলো দেখা আবার কি হবে, উইল এক্সপ্যান্ড এগেন, সেগুলো আবার এক্সপ্যান্ড করবে, মানে সেগুলো আবার বিস্তার লাভ করবে, বড় হয়ে যাবে। কত বড় হবে, টু ফর্মার সাইজ, আগের সাইজে, মানে আগে গাছটি যেমন ছিল আবার গাছটি ঠিক তত বড় হয়ে যাবে। অর্থাৎ যদি সেই গাছটাকে বাধা দেওয়া না হয়, সেই ছোট্ট ছোট্ট ডালপালাগুলোকে যদি বাধা দেওয়া না হয়, তাহলে সেগুলো আবার ফর্মার সাইজে চলে আসবে, মানে আগের সাইজে চলে আসবে। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট, বলছে না, অর্থাৎ এত কিছু করে কোনো একটা গাছকে তুমি হত্যা করতে পারবে না। একটা গাছকে হত্যা করতে গেলে কি করতে হবে, দেখো কবি এবার সেটা কিন্তু সাজেস্ট করছেন। তিনি একেবারে আক্ষেপের সঙ্গে, বা তিনি এতটাই ব্যথা পেয়েছেন এই প্রকৃতির প্রতি বা গাছপালার প্রতি মানুষের নিষ্ঠুরতা দেখে, যে তিনি ব্যঙ্গ করে বলছেন যে পদ্ধতিটা আমার কাছে জানো, যে কেমন ভাবে তোমরা একটা গাছকে হত্যা করবেন। তিনি কিন্তু প্রকৃতপক্ষে গাছকে হত্যা করতে বলছেন না, তিনি ব্যথা পেয়েছেন, তা হচ্ছে হ্যাঁ তোমরা এবার এই কাজটা করো, যদি গাছকে তোমরা হত্যা করতেই চাও তাহলে এবার আমার কথা শোনো। কি করতে হবে দেখো, এখানে প্রথমে বলছে দেখো, দ্য রুট ইজ টু বি পুলড আউট, শেকড়টাকে টেনে তুলতে হবে, মানে গাছের যে শেকড়, সেই শেকড়টাকে একদম টেনে তুলতে হবে যদি তুমি সেই গাছটাকে হত্যা করতে চাও। কোথা থেকে তুলতে হবে, আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং আর্থ মানে এই যে অ্যাঙ্করিং মানে কোনো কিছুকে শক্ত করে ধরে থাকা, তা সেই শক্ত করে ধরে থাকা যে মৃত্তিকা বা মাটি বা আর্থ, সেখান থেকে রুটটাকে বা শেকড়টাকে একেবারে টেনে তুলতে হবে। কিভাবে টেনে তুলতে হবে, ইট ইজ টু বি রোপ টাইড, এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। রোপ মানে দড়ি, আর রোপড টাইড মানে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। তাহলে শেকড়টাকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হবে, অ্যান্ড পুলড আউট, এবং এটাকে টেনে তুলতে হবে। আর কি করতে হবে, স্ন্যাপড আউট, এটাকে ছিঁড়ে তুলতে হবে, মানে যদি সম্পূর্ণ টেনে তোলা না যায় তাহলে ওই শেকড়গুলোকে ছিঁড়েও তুলতে হবে। পুলড আউট মানে টেনে তোলা, আর স্ন্যাপড আউট মানে একেবারে ছিঁড়ে তোলা। অর পুলড আউট এন্টিয়ারলি, অথবা যদি সম্ভব হয় সেটাকে এন্টিয়ারলি পুলড আউট করতে হবে। এন্টিয়ারলি মানে সম্পূর্ণরূপে, পুলড আউট মানে টেনে তোলা, এবং সেটাকে সম্পূর্ণরূপে টেনে তুলতে হবে। কোথা থেকে তুলতে হবে, আউট ফ্রম দ্য আর্থ কেভ, মৃত্তিকার কেভ থেকে। কেভ মানে অ্যাকচুয়ালি গুহা। তো একটা গাছকে যদি আমরা টেনে তুলি মাটি থেকে, তাহলে ওই যে জায়গাটায় শেকড় ছিল সেই জায়গাটায় যে গর্তগুলো তৈরি হবে সেটাকেই বলছে এখানে আর্থ কেভ। তাহলে মৃত্তিকার গহ্বর থেকে বা গুহা থেকে একেবারে সম্পূর্ণরূপে টেনে তুলতে হবে। তারপরে কি হবে দেখো, অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এবং গাছের যে শক্তি, সেই শক্তিটা তখন এক্সপোজড হয়ে যাবে। মানে গাছের শক্তি কোথায় থাকে, গাছের শক্তি শেকড়ে, যখন তাকে টেনে তুলে ফেলা হবে তখন তার শক্তি আর থাকবে না, সেটা একেবারে এক্সপোজড হয়ে যাবে। দা সোর্স, সোর্স মানে অ্যাকচুয়ালি উৎস, কিন্তু এখানে সোর্স মানে বোঝানো হয়েছে শেকড়কে, অর্থাৎ গাছের যে শেকড়গুলো, হোয়াইট অ্যান্ড ওয়েট, যেগুলো সাদা এবং ভেজা। তাহলে গাছের শেকড়গুলো কেমন, গাছের শেকড়গুলো হবে হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং ভেজা। দ্য মোস্ট সেন্সিটিভ, এবং সেই গাছের শিকড়গুলো হলো দ্য মোস্ট সেন্সিটিভ মানে সবচেয়ে সংবেদনশীল, অর্থাৎ সেগুলো যেহেতু মাটির ভেতরে ঢাকা থাকে, আড়ালে থাকে, তাই সেগুলো অত্যন্ত সেন্সিটিভ। সেন্সিটিভ মানে সংবেদনশীল। তাহলে কোন জিনিসটা, গাছের কোন জিনিসটা মোস্ট সেন্সিটিভ, উত্তর হবে দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ আ ট্রি ইজ ইটস রুটস, অর্থাৎ গাছের সবচেয়ে সেন্সিটিভ পার্ট হলো তার শেকড়। সেটা কি করে, কেন সেন্সিটিভ, না তো হিডেন, এই শেকড়গুলো হিডেন থাকে মানে লুকিয়ে থাকে, লুকিয়ে ছিল। তাহলে এই গাছের শেকড়গুলি হিডেন ছিল মানে লুকিয়ে ছিল ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে, মানে অনেক বছর ধরে। কোথায় লুকিয়ে ছিল, ইনসাইড দ্য আর্থ, মাটির ভেতরে, মৃত্তিকার ভেতরে। দেন দ্য ম্যাটার, তারপরের বিষয়টা হলো, অর্থাৎ গাছটাকে তো টেনে টেনে হিচড়ে তোলা হলো বা সম্পূর্ণরূপে উপরে তোলা হলো তার শিকড় সহ, এবং গাছের যে শক্তি সেটাও এক্সপোজ হলো বা প্রকাশিত হলো। তারপরে কি হবে, তারপরের বিষয়টা কি, তারপরে কিন্তু গাছটাকে মেরে ফেলা যাবে না, এরপরে গাছটাকে মারতে গেলে আরো কিছু কাজ করতে হবে। সেগুলো কি করতে হবে দেখো, অফ স্কর্চিং অ্যান্ড চকিং, তারপরে সেগুলোকে কি করতে হবে, স্কর্চিং করতে হবে, মানে গাছটাকে একবারে ঝলসে ফেলতে হবে, মানে গাছটাকে তুলে একেবারে সূর্যের আলোতে বা রোদে ফেলে রাখতে হবে যাতে গাছটা স্কর্চিং হয়ে যায়। স্কর্চিং মানে একেবারে ঝলসে যায়।
অ্যান্ড চকিং, চকিং মানে তার শ্বাসরোধ করা, গাছটাকে শ্বাসরোধ করতে হবে। অ্যান্ড ইন সান অ্যান্ড এয়ার, সূর্যে অর্থাৎ রোদে, অ্যান্ড এয়ার এবং বাতাসে। তাহলে রোদে এবং বাতাসে গাছটাকে একবারে ঝলসে ফেলতে হবে এবং তার শ্বাসটাকে রোধ করতে হবে। চোকিং মানে শ্বাসরোধ করা বা যেটাকে আমরা বলি গলা টিপে ধরা। তারপর দেখো রয়েছে ব্রাউনিং, তারপরে সেই গাছটাকে বাদামি রঙের করে ফেলতে হবে। অর্থাৎ কোন একটা গাছকে উপরে যদি রোদে ফেলে রাখা হয় তাহলে সেটা অটোমেটিক কয়েকদিনের মধ্যে একদম ব্রাউন কালারের হয়ে যাবে। তারপর কি করতে হবে, হার্ডেনিং, শক্ত করে তুলতে হবে। অবশ্যই গাছটা শক্ত হয়ে যাবে, রোদে এবং বাতাসে শুকিয়ে একদম সেটা হার্ড হয়ে যাবে। তাহলে হার্ডেনিং করতে হবে, ব্রাউনিং করতে হবে। তারপরে টুইস্টিং, টুইস্টিং মানে মোচড় দেওয়া, সেই গাছটাকে একবারে তখন মুচড়ে দিতে হবে, একেবারে দুমড়ে মুচড়ে দিতে হবে। তারপরে তারপরে কাজ কি, তারপর হবে উইদারিং, উইদারিং মানে একবারে শুষ্ক করে তোলা বা একবারে নিরস করে তোলা, গাছের মধ্যে যাতে কোনো রকমের রস বা জল না থাকে সেটাকে বলা হয় উইদারিং। এই উইদারিং মানে অ্যাকচুয়ালি হলো রোদ এবং বাতাসে কোনো কিছুকে, মানে আবহাওয়ার দ্বারা কোনো কিছুকে একবারে শুকিয়ে ফেলা। তো গাছটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। দেন ইট ইজ ডান, এবং তারপরেই কিন্তু এটা ডান, মানে এটা সম্ভব হবে। তাহলে একটা গাছকে কিভাবে মেরে ফেলা যাবে সেটা ব্যঙ্গ বিদ্রুপের ছলে কিন্তু খুবই জানিয়েছেন। তো কি কি করতে হবে, গাছটাকে প্রথমে হয় সম্পূর্ণরূপে টেনে তুলতে হবে, নাহলে ছিঁড়ে তুলতে হবে। তারপরে কি করতে হবে, সেইটাকে একেবারে স্কর্চিং করতে হবে, মানে ঝলসে ফেলতে হবে। স্কর্চিং মানে ঝলসে ফেলা। তারপরে চকিং, তার শ্বাসরোধ করতে হবে। তারপরে সেটাকে ব্রাউনিং করতে হবে, মানে রোদে এবং বাতাসে শুকিয়ে বাদামি করতে হবে। তারপরে হার্ডেনিং, শক্ত করতে হবে। টুইস্টিং, সেটাকে মোচড় দিতে হবে। উইদারিং, একবারে নিরস বা শুষ্ক করে তুলতে হবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপরে কিন্তু এই কাজটা করা সম্ভব হবে। তাহলে এটুকুই ছিল আজকের ক্লাসটির আলোচনা। যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে আবারও দেখা হচ্ছে অন্য একটি ক্লাসে। বাই।